আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো সামনে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিতে তোমাদের কিন্তু একটা অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে যে পরিসংখ্যান। এই পরিসংখ্যানে যদি তোমরা 10-এ 10 পেতে চাও, সেক্ষেত্রে এই ভিডিওটি তোমাদের জন্য সম্পূর্ণ দেখতে হবে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে পরিসংখ্যান অধ্যায় থেকে কিন্তু তোমরা 10-এ 10 পাবে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করা হয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তোমরা এই ভিডিওটি দেখলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবে। সঙ্গে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ কিন্তু গণিতটা করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ গণিতটা করে দেওয়া হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে যদি মধ্যক প্রশ্ন আসে খুব সহজে যেন করতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পুষরক নির্ণয়। তো পুষরক কীভাবে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমরা অলরেডি এখানে গণিতের মাধ্যমে হাতে কলমে করে দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা পুষরক কীভাবে নির্ণয় করতে হয় তোমরা কিন্তু করতে পারবে। সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় এই বিষয়ে কিন্তু আমরা সরাসরি হাতে কলমে করে দেখিয়েছি। একই সঙ্গে আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বহুভুজ আমরা কিন্তু গ্রাফ আঁকেও দেখিয়েছি যে বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয়। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আয়ত অঙ্কন তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের গ নম্বর প্রশ্নে কিন্তু থাকবে। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমরা কিন্তু এখানে গ্রাফ করে তোমাদের দেখিয়েছি এবং গণিতটা সম্পূর্ণ করে কিন্তু তোমাদের দেখিয়েছি যে কিভাবে আয়ত অঙ্কন করতে হয়। তো এই ভিডিওটি দেখলে কিন্তু তোমরা আয়ত যদি প্রশ্ন আসে তোমাদের পরিসংখ্যানে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই গ্রাফ কীভাবে আঁকতে হয়, কীভাবে সমাধান করতে হয় টোটালি কিন্তু তোমরা জানতে পারবে। অজীব অঙ্কনের সম্পূর্ণ গণিতটা কিন্তু আমরা এখানে করছি। একই সঙ্গে গ্রাফ কীভাবে আঁকতে হয় সেটা কিন্তু হাতে কলমে আমরা এখানে দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে পরিসংখ্যান থেকে তোমাদের কোনো টেনশনই থাকবে না। যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি এবং দেখিয়েছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে টোটালি তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে তোমরা গড় নির্ণয় করবে, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার যে নিয়ম, সেই গণিতটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো, হাতে কলমে তোমাদের বুঝিয়ে দেখাবো, যাতে করে এই ভিডিওটি দেখলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয়, সঠিক নিয়মে কীভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু তোমরা সহজভাবে বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অবস্থায় সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার যে তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো প্রথম অবস্থায় তোমাদের লিখে নিতে হবে। তো ফার্স্ট অফ অল শ্রেণী ব্যাপ্তি। তো আমি এখানে শ্রেণী ব্যাপ্তি লিখতেছি। আমি এখানে শ্রেণী ব্যাপ্তি লিখে দিলাম। এরপর তোমাদের দিতে হবে মধ্যবিন্দু। এরপর তোমাদের দিতে হবে গণসংখ্যা FI। এরপর তোমাদের দিতে হবে ধাপ বিচ্যুতি। তোমরা অবশ্যই এটা মনে করে রাখবা, ধাপ বিচ্যুতি হচ্ছে তোমাদের UI ডিভাইডেড XI মাইনাস A, নিচে হবে H। আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই, UI XI মাইনাস A, এই যেটা A, এরপর ডিভাইডেড বাই H হবে, এরপর তোমাদের হবে FI UI। এটা হচ্ছে প্রথম, তোমাদের অবশ্যই এটা মাথায় থাকতে হবে। প্রথম হবে শ্রেণী ব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা FI, এরপর হবে ধাপ বিচ্যুতি UI XI মাইনাস A ডিভাইডেড H, তারপর FI UI। তো এখন তোমাদের শ্রেণী ব্যাপ্তি যেগুলো, এগুলো কিন্তু এখন লিখে নিতে হবে। তো শ্রেণী ব্যাপ্তিগুলো উপরে দেওয়া রয়েছে, আমি এখানে লিখে নিচ্ছি। 31/40, 41/50, 51/60, 61/70, 71/80 এবং 81/90, 91/100। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের প্রশ্নপত্র অনুযায়ী আমি কিন্তু শ্রেণী ব্যাপ্তিটা এখানে সুন্দরভাবে লিখে নিলাম। তোমরা অবশ্যই এভাবে লিখে নেবে।
এখন তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের কিন্তু মধ্যবিন্দু বের করতে হবে। মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে যে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যা তোমাদের যোগ করে ভাগ 2 করতে হবে। তো আমি এখানে মোবাইল ফোনের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করবে। তোমার রয়েছে 31 প্লাস 40, তাহলে হচ্ছে 71কে যে ভাগ দিয়ে 2 দেয়, তাহলে হচ্ছে 35.5। তো আমি এখন এখানে লিখব 35.5, 35.5 হবে 41 হলে 45.5, যেহেতু 10 করে বাড়ছে সেক্ষেত্রে মধ্যক হচ্ছে 45.5, 51 হচ্ছে তাহলে এখানে 55.5, 61 হচ্ছে তার মানে এখানে 65.5, 70 হচ্ছে মানে 75.5, 80 হচ্ছে মানে 85.5, 91 হচ্ছে মানে 95.5। যেহেতু 10 করে যাচ্ছে সেক্ষেত্রে হিসাবে মধ্যক হচ্ছে 31 থাকলে 35.5, 41 থাকলে হিসাবে 45.5। তো অবশ্যই তোমাদের এক্ষেত্রে তোমাদের এই সংখ্যা যদি পরিবর্তন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু যোগ বিয়োগ করে নিতে হবে। তো আমি তোমাদের আবারও বোঝানোর ক্ষেত্রে দেখাই 61, এই যে এটা যদি আমি তোমাদের দেখাই 61 যোগ 70 হচ্ছে কত 130, 131 ভাগ এরপর যদি 2 দিই সেক্ষেত্রে হচ্ছে 65.5, এই যে 65.5 কিন্তু চলে আসলো। এরপর তোমাদের দিতে হবে গণসংখ্যা। গণসংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই গণসংখ্যাটা তোমাদের এখানে তুলতে হবে 4, 10, 18, 23, 13, এরপর রয়েছে 9, এরপর রয়েছে 3। তো আমি গণসংখ্যাগুলো তুললাম। এখন তোমাদের বের করতে হবে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে যে গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা কোনটা, সবচেয়ে বড় গণসংখ্যা কিন্তু হচ্ছে 23। এই 23 বরাবর তোমাদের এখানে আমি কিন্তু এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি, এখানে কিন্তু তোমাদের 0 বসবে, আর এদিকে যেটা থাকবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তোমাদের যদি ধাপ বিচ্যুতি বের করতে হয় সেক্ষেত্রে তোমাদের গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 23। 23 বরাবর ধাপ বিচ্যুতির ক্ষেত্রে 0 হবে এবং মধ্যবিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে এর মান। তোমাদের এটা এ ধরতে হবে, 65.5 এটা হচ্ছে এ, কারণ মধ্যবিন্দুর যদি হিসাব করো 1 2 3, 1 2 3 এটা কিন্তু মধ্যবিন্দু হচ্ছে। তো এটার নিয়ম হচ্ছে যে তোমরা অবশ্যই গণসংখ্যার বড় সংখ্যাটা হচ্ছে মধ্যক, এর বরাবর 0, এবং এই উপরে যে সংখ্যাগুলো যাবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে -1, -2, -3, এখন কত পর্যন্ত যাবে তত পর্যন্ত মাইনাস যাবে, আর নিচের ক্ষেত্রে 1 2 3। তো তোমাদের আবার পরিষ্কার করে দেয়, দেখো গণসংখ্যার সবচেয়ে বড় যে সংখ্যা এটা হচ্ছে মধ্যক, এই মধ্যক বরাবর এখানে 0 হবে এবং এই মধ্যকের এই সাইডে যেটা থাকবে 65.5 এটা হচ্ছে এর মান, এটা কিন্তু তোমাদের ধরে রাখতে হবে, এটা কিন্তু এর মান। এখন বিষয়টা হচ্ছে যে এখন এফআই ইউআর মানটা তোমাদের বের করতে হবে। এফআই ইউআর মান বের করার ক্ষেত্রে অবশ্যই দেখো এখানে তোমাদের একটা লক্ষ্য করতে হবে, এখানে -3 এবং 4 যদি আমি গুণ করি সেক্ষেত্রে হচ্ছে -3 গুণ 4 তাহলে হচ্ছে -12, তাহলে আমি এখানে দেবো -12, তাহলে 10 দুগুণ 20 -20, 18কে 18, এখানে আমি 18 দিয়ে দিলাম, 0 করতে 0, এরপর 13কে 13, 9 দুগুণ 18, 3 3কে 9, তাহলে আমাদের কি হলো এফআই ইউআইটা কিন্তু আমরা বের করে নিলাম। এখন তোমাদের গণসংখ্যা যেটা, গণসংখ্যা কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এখন কি করতে হবে, গণসংখ্যাটা প্রথম অবস্থায় তোমাদের বের করে নিতে হবে। তো দেখো 4 প্লাস 10 প্লাস 18 প্লাস 23 প্লাস 13 প্লাস 9 প্লাস 3, তাহলে হচ্ছে 80, তাহলে এখানে n সমান 80। এখন তোমাদের এই যে এফআই ইউআই এটা কিন্তু এখন তোমাদের বের করতে হবে। তো এফআই ইউআইটা কীভাবে বের করতে হয় তার পূর্বে এর যে সংখ্যা সেটা আমি লিখে নেই। এখানে দেখো আমি এখন হিসাব করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে -12, -20, -18, তাহলে উপরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো মাইনাস দিয়ে কিন্তু তোমাদের যোগ করতে হবে। আমি আবারও তোমাদের বুঝিয়ে দিই, দেখো প্রথমে রয়েছে -12,
এরপর আবার দিতে হবে -20, এরপর দিতে হবে -18, তাহলে হচ্ছে 50। এখন নিচে রয়েছে 13, শূন্য বাদ যাবে, 13 রয়েছে, তাহলে এখন দিতে হবে 13 যেহেতু প্লাস, সেক্ষেত্রে +13 +18 +9, তাহলে হচ্ছে 10। কত 10? -10। সেক্ষেত্রে এখানে -10 দিয়ে দিলাম, হয়ে গেল। এখন তোমাদের কি করতে হবে, যেহেতু আমাদের সম্পূর্ণ এখানে কমপ্লিট, সেক্ষেত্রে এখন কি করতে হবে, প্রথম অবস্থা আমাদের মানগুলো বের করে নিতে হবে। মানগুলো বের করে নেওয়ার জন্য আমি তোমাদের এখানে সহজে যেটা বোঝানোর ক্ষেত্রে দেখো, তোমরা একটু লক্ষ্য করো, আমি কিন্তু এই সাইডে প্রথম অবস্থায় মানগুলো লিখে নেব, প্রত্যেকটার মান কিন্তু আমি এখন লিখে নেব। তো প্রথমত n এর মানটা আমি এখানে লিখে নেব, n = 80। এরপর এর মানটা লিখে নেব, এর এর মানটা কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়েছিলাম যে মধ্যকের গণসংখ্যার বড় সংখ্যা বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে এর মান, তাহলে এখানে আমি দেব 65.5। এরপর তোমাদের দিতে হবে FIU এর মান দিতে হবে, FIU এর মান হচ্ছে -10। এরপর তোমাদের এইচ এর মানটা বের করতে হবে। এইচ এর মান কি? এইচ এর মান হচ্ছে, তোমরা এখানে দেখো, এখান থেকে এই সংখ্যা বৃদ্ধি কত পেয়েছে? 10। তাহলে 61, আমি যদি তোমাদের একটু হিসাব করতে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। দেখো 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, অর্থাৎ 10 করে বাড়ছে। সেক্ষেত্রে এইচ এর মানটা হবে তোমাদের 10। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মান কিন্তু আমাদের এখানে বের হয়ে গেল। এখন আমাদের এটা সূত্রতে ফেলাতে হবে। সূত্রটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। অতএব গড় দিচ্ছি আমি এখানে, গড় সূত্র দেখো, এখানে তোমাদের দিতে হবে, প্রথমে দিতে হবে a, এরপর তোমাদের প্লাস ডিভাইডেড, এখানে তোমাদের দিতে হবে, যেহেতু আমি সূত্রটা তোমাদের আগে লিখে নিই, FIUI গুণন এইচ, আর নিচে হবে তোমাদের n। এটা হচ্ছে গড়ের সূত্র, তোমরা মাথায় রাখবা, এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র। এখন এর মান কি দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এর মান দেওয়া রয়েছে 65, বের করে নিলাম 65.5। এরপর প্লাস FIU এর মান কত দেওয়া রয়েছে, FIU এর মান দেওয়া আছে -10 ডিভাইডেড এইচ এর মান কত দেওয়া রয়েছে 10 দিলাম, n এর মান কত দেওয়া রয়েছে 80, এখানে 80 দিয়ে দিলাম। এরপর দেখো 65 থাকলো, 65.5 থাকলো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 10 10 100, নিচে থাকলে কত 80। এখন এই 80কে যদি আমরা এখন ভাগ করি, দেখো উপরে আছে 80 ভাগ, উপরে আছে 100, আমরা যদি এখন এটাকে ভাগ করি, উপরে আছে 100 ভাগ নিচে আছে 80, তাহলে বের হচ্ছে 1.5। তাহলে এখানে আমরা এখন লিখব, দেখো এখানে কিন্তু আমি এখন লিখব, তোমরা হয়তো দেখতে পাচ্ছ 65.5 মাইনাস 1.25, তাহলে এখানে হচ্ছে কত দেখো 64.25, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের গড়ের সূত্র। এই সূত্র অনুযায়ী কিন্তু তোমাদের গড় নির্ণয় করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো এখানে টোটালি আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করে দেখালাম যে একটি গড় কিভাবে নির্ণয় করতে হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে, সেটা কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তারপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাবে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা সঠিক নিয়মে সঠিকভাবে মধ্যক নির্ণয় করবে। ভিডিওটি দেখলে তোমরা সহজভাবে বুঝতে পারবে এবং কি কি করতে হবে টোটালি তোমরা জানতে পারবে, এবং তোমরা নিজেরাই কিন্তু মধ্যক নির্ণয় করতে পারবে। তো এখানে তোমরা ছকটা দেখতে পাচ্ছ, এখানে সময় দেওয়া রয়েছে এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথম অবস্থায় যে সময় যে শ্রেণীব্যাপ্তি সেটা কিন্তু এখানে তুলে নেব। আমি এখানে লিখতেছি, দেখো সময় শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, এরপর গণসংখ্যা,
গণসংখ্যা, এরপর ক্রমযোজিত। ক্রমযোজিত গণসংখ্যা। তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে তোমাদের হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এখন যে ক্রমযোজিত বা সময় গণসংখ্যা সেটা আমি তুলে নেব, যেটা তোমাদের উদ্দীপকে থাকবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তুলে নিচ্ছি এখানে। ছত্রিশ থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53 এবং 48 থেকে 53 এবং 54 থেকে 59 এবং 60 থেকে 65, 60 থেকে 65। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি শ্রেণীব্যাপ্তি যেটা রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি তুলে নিয়ে এসেছি। এরপর এই যে গণসংখ্যা রয়েছে, গণসংখ্যাটা আমি তুলে নেব। তো প্রথমে রয়েছে 3, এরপর রয়েছে 10, এরপর রয়েছে 18, এরপর রয়েছে 25, এরপর রয়েছে 8, এরপর রয়েছে 6। এখানে আমি গণসংখ্যাটা তুলে নিলাম। এরপর ক্রমযোজিত গণসংখ্যা, এটা তোমরা কীভাবে বের করবে দেখো। প্রথমে রয়েছে 3, 3টা তোমার 3 রয়েছে, 3 দিতে হবে। এরপর এই 3 আর 10 যোগ করলে হচ্ছে কত, 13। আমি এখানে 13 দিয়ে দিলাম। এরপর 13 আর 18 যোগ করলে কত হচ্ছে দেখো, আমি তোমাদের দেখাই তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়। এখানে দেখো 13 আর 18, 13 প্লাস 18 তাহলে হচ্ছে 31। তাহলে আমাকে এখানে দিতে হবে 31। এখন 31 আর 25-এ কত হচ্ছে, এখানে 31 প্লাস 25 তাহলে হচ্ছে 56। তাহলে আমাকে এখানে দিতে হবে 56। 56 আর 8-এ কত হচ্ছে, প্লাস 8 তাহলে হচ্ছে 64। 64 আর 6 কত হচ্ছে, 70। তাহলে আমাকে এখানে 70 দিয়ে দিতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা কীভাবে বের করতে হয় সেটা একটু পরিষ্কার করে দেয়। প্রথমে যে গণসংখ্যা 3 রয়েছে, 3 থাকবে। 3 আর 10-এ কত হচ্ছে, 13। 13 আর 18-এ কত হচ্ছে, 31। 31 আর 25-এ হচ্ছে 56। 56 আর 8-এ হচ্ছে 64। 64 আর 6 হচ্ছে 70। আর এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা আরেকটা দাগ টানে নিবা, যেটা তোমাদের প্রয়োজন। এখানে তোমরা আরেকটা দাগ টানে নিবা। এখানে তোমাদের এখন এই গণসংখ্যার যে মানটা বের করতে হয় সেটা হচ্ছে n থেকে কিন্তু মানটা বের করতে হয়। তাহলে এখন এই গণসংখ্যাটা তোমাদের এখন যোগ করতে হবে। তো আমি এখন যোগ করতেছি 3 প্লাস 10 প্লাস 18 প্লাস 25 প্লাস 8 প্লাস 6 তাহলে হচ্ছে 70। তো আমি এখানে 70 দিয়ে দিলাম। তো এখন যে কাজটি করতে হবে, যেহেতু আমরা এটা মধ্যক নির্ণয় করতেছি, সেক্ষেত্রে এখন তোমাদের প্রথম অবস্থায় এখানে এখন তোমাদের এই যে গণসংখ্যাটা বের হলো, এই গণসংখ্যাটা কি তোমাদের কী করতে হবে, এখন 2-তে ভাগ করতে হবে। এখন দেখো আমি যদি লিখি এখানে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখন n সমান হচ্ছে 70, যেহেতু আমরা গণসংখ্যা 70 দ্বারা ভাগ করলাম, এবং n ইন্টু 2। তাহলে হচ্ছে এখানে দেখো, তাহলে আমি যদি সমান n মান হচ্ছে কত, 70 মাইনাস 2 যদি ভাগ করি তাহলে হচ্ছে 70-কে আমরা যদি 2-তে ভাগ করি তাহলে হচ্ছে 35। এটা বাধ্যতামূলক, তোমরা যখন মধ্যক নির্ণয় করবে তখন অবশ্যই এই যে তোমাদের যে গণসংখ্যাটা রয়েছে এই 70-কে তোমাদের অবশ্যই 2-তে ভাগ করতেই হবে, তাছাড়া কিন্তু হবে না। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন এই মধ্যকটা নির্ণয় করার পূর্বে আমরা সকল সূত্রগুলো আগে বের করে নেব, সংখ্যাগুলো বের করে নেব। তো প্রথম অবস্থায় তোমাদের যে কাজটি করতে হবে আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। প্রথম অবস্থায় তোমাদের এল-এর মানটা বের করতে হবে। সূত্রটা তোমাদের প্রথম অবস্থায় আমি যদি সূত্রটা একটু দেখাই, তো প্রথম অবস্থায় তোমাদের সূত্রটা দেখো, মধ্যক সূত্রটা দেখো, সূত্রটা হচ্ছে যে এল প্লাস এন টু মাইনাস এফ সি এইচ তোমাদের এফ এম।
এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুযায়ী তোমাদের এখন কি করতে হবে, এর প্রত্যেকটা মান কিন্তু এখন বের করতে হবে। এখন মান বের করার ক্ষেত্রে আমি তোমাদের দেখাই, এল এর মানটা তোমাদের প্রথম অবস্থায় বের করতে হবে। এখন এল এর মানটা তোমরা কোথায় পাবা, আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। দেখো এল এর মানটা এখন তোমরা কীভাবে বের করবা, এই প্রথমে এল এর মানটা তোমাদের বের করতে হবে। এল এর মানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের এই যে 35 সংখ্যাটা রয়েছে, এই 35টা তোমাদের এই ক্রমযোজিত সংখ্যার মধ্যে কোথায় রয়েছে, কোন সংখ্যার মধ্যে রয়েছে। তোমরা যে এই যে তোমার গণসংখ্যাটা 70কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার 35 পেলাম। এই 35টা এখানে এই ক্রমযোজিত গণসংখ্যার কোন সংখ্যার মধ্যে রয়েছে, 31-এর মধ্যে তো 35 নেই, 35 রয়েছে কত, 56-র মধ্যে। তো 56-র মধ্যে যদি 35 থাকে, সেক্ষেত্রে 56-র এই যে তোমরা এখানে শ্রেণীব্যাপ্তি যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা প্রথম যে সংখ্যাটা রয়েছে সরাসরি, এর মধ্যে কিন্তু 35 সংখ্যা রয়েছে, 56-র মধ্যে কিন্তু এই 35 সংখ্যাটা রয়েছে, এর বরাবর এটা কিন্তু মধ্যক এখন বর্তমানে। এই মধ্যকের যে প্রথম সীমা রয়েছে, প্রথমে যে সংখ্যাটা রয়েছে 48, এই 48টা হচ্ছে তোমাদের এল এর মান। তো আমি এখানে 48টা লিখে দিলাম। আমি তোমাদের আবার পরিষ্কার করে দেই, তোমাদের এই গণসংখ্যা 70 পেরোলো, এই 70কে আমরা 2 দিয়ে ভাগ করলাম। এটা প্রত্যেকবার মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর আমরা 35টা পেলাম। এই 35টা এই ক্রমযোজিত গণসংখ্যার কোন সংখ্যার মধ্যে রয়েছে, উপর থেকে আসতে হবে, নিচ থেকে গেলে হবে না। 3-এর মধ্যে 35 নেই, 13-র মধ্যে 35 নেই, 31-এর মধ্যে নেই, কিন্তু 56-র মধ্যে 35টা রয়েছে। সেক্ষেত্রে এটা হচ্ছে মধ্যক। এই 48টাই হচ্ছে তোমাদের এল এর মান। এখন এফসির মানটা তোমাদের বের করতে হবে। এখন দেখো এখানে এখন এফসি, যে এফসিটা আমি লিখি এফসি, এই এফসির মান কোনটা, এখানে কিন্তু 35 রয়েছে। আমি কিন্তু এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, এই যে 35, এই 35টা কিন্তু 56-র মধ্যে রয়েছে। এই 35-এর যেহেতু 56-র মধ্যে রয়েছে, 56-এর উপরের সংখ্যা কোনটা, 31। তাহলে 31টা হচ্ছে তোমাদের কি এফসি। তোমরা হয়তো বুঝতে পেরেছ। আমি আবারও তোমাদের পরিষ্কার করে দিই, গণসংখ্যা 70কে আমরা 2 দিয়ে ভাগ করে পেলাম 35। এই 35 এখন উপর থেকে আমাদের আসতে হবে। 3-এর মধ্যে 35 নেই, 13-র মধ্যে 35 নেই, 31-এর মধ্যে 35 নেই, কিন্তু 56-র মধ্যে 35 রয়েছে, মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক। এই মধ্যকের প্রথম সীমা যে সংখ্যা থাকবে, এটা হচ্ছে এল এর মান। এবং যেহেতু এখানে 35 রয়েছে, 35-এর উপরের সংখ্যা অর্থাৎ এই বড় সংখ্যার এখানে যেহেতু 35 রয়েছে, এখানে উপরকার যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে এফসি। এখন যে কোনো আসুক না কেন, যে সংখ্যায় থাকুক না কেন, উপরের সংখ্যাটা হবে এফসি। এরপর বিষয়টা হচ্ছে যে এফ এম এর মান বের করতে হবে। এফ এম এর মান কিন্তু এখন বের করতে হবে। এফ এর মান এখন আপনারা কীভাবে বের করবেন, এফ এর মান এখন কীভাবে আপনারা বের করবেন, সেটা হচ্ছে যে এফ এর মান হচ্ছে এই যে গণসংখ্যার যে গণসংখ্যার মধ্য কিন্তু এইটা হচ্ছে এফ এম এর মান, এটা হচ্ছে এফ এর মান, এফ এম এর মান এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এখন বের করতে হবে এইচ এর মানটা এখন বের করতে হবে। এই যে এইচ এর মানটা বের করতে হবে। এইচ এর মান হচ্ছে যে এখানে দেখো 30 থেকে 35 কত করে বৃদ্ধি পাচ্ছে, টোটাল কত করে বৃদ্ধি পাচ্ছে তোমরা যদি একটু গণাও তাহলে বুঝতে পারবে যে 30, 31, 32, 33, 34, 35 6 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এখানে আমি 6 দিয়ে দিলাম। তো আমি আবারও তোমাদের পরিষ্কার করে দিই, এখানে যে গণসংখ্যাটা রয়েছে, এই গণসংখ্যার টোটাল হচ্ছে 70কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করবার পেলাম কত, 35। এই 35টা এখন 3-এর মধ্যে 35 নেই, 13-র মধ্যে 35 নেই, 31-এর মধ্যে 35 নেই, কিন্তু 56-র মধ্যে 35 রয়েছে। 56-র মধ্যে 35 রয়েছে মানে এই লাইনটা সম্পূর্ণ মধ্যক। এখন এটা মধ্যকের যে প্রথম সীমা যে সংখ্যাটা রয়েছে 48, এটা হচ্ছে এল এর মান, এই যে এল এর মান। এবং এফসির মান 31, এখানে যেহেতু 35 রয়েছে, সেক্ষেত্রে এর উপরের সংখ্যাটা হচ্ছে এফসি। আর 25টা হচ্ছে যেহেতু এটা মধ্যক, সেক্ষেত্রে এই যে গণসংখ্যার মধ্যক যেটা, সেটা হচ্ছে এফ এর মান। আর এইচ হচ্ছে এখানে যে শ্রেণীব্যাপ্তি রয়েছে 6 করে বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে এইচ এর মান। তাহলে এখন আমরা সূত্র যেমন লিখি, দেখো এখন গণিতটা যদি আমরা করি, এল এর মান আমরা কত পেয়েছি, 48। তো আমি এখানে 48 দিয়ে দিলাম, প্লাস তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এন টুর মান কত পেয়েছি, আমরা 35 পেয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 35 পেয়েছি, সেক্ষেত্রে আমি এখানে 35 দিয়ে দিলাম, মাইনাস এফসির মান কত হচ্ছে 31 দিয়ে দিলাম, ইন্টু এইচের মান হচ্ছে 6 আর এফ এর মান হচ্ছে 25। তাহলে এখানে যদি একটু লক্ষ্য করো, 48 প্লাস, তাহলে এখানে যদি একটু লক্ষ্য করো
35 থেকে 31 বাদ দিলে থাকতেছে 4 ইন্টু 6 25। এখন দেখো এখানে 4 6 কত হচ্ছে 24। এখানে আমি 48টা আগে দিই, 48 প্লাস 4 6 24 দিয়ে দিলাম আমি এখানে, নিচে হচ্ছে 25। তাহলে এখন এখানে যদি আমি তোমাদের দেখাই 24 ভাগ যদি নিচে 25 দেয় সেক্ষেত্রে আসতেছে 96। তাহলে 48.96 হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এভাবে কিন্তু তোমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে। আমি তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, বা যতটুকু বোঝানোর চেষ্টা করছি হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট লাস্ট আরেকবার বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে গণসংখ্যা রয়েছে, গণসংখ্যা 70কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, পেলাম 35। এখন এই ক্রমযোজিত গণসংখ্যার 3-এর মধ্যে 35 নেই, 13-এর মধ্যে নেই, 31-এর মধ্যে নেই, কিন্তু 56-এর মধ্যে 35 রয়েছে। তার মানে এটাই হচ্ছে মধ্যক। এখন মধ্যকের যে প্রথম যে সংখ্যাটা থাকবে 48, এটা হলো এল এর মান। আর এই 56 যেহেতু এটা মধ্যক, মধ্যকের উপরের সংখ্যা যেটা এখানে যেহেতু মধ্যক হচ্ছে, মধ্যকের উপর সংখ্যা 31 হচ্ছে এফসির মান। আর যেহেতু এটা মধ্যক, গণসংখ্যার যে মধ্যক সেটা হচ্ছে তোমাদের এফএম এর মান। আর যেহেতু শ্রেণীব্যাপ্তি হচ্ছে 6, সেক্ষেত্রে এটা হচ্ছে এইচ এর মান। এবং মধ্যকের যে সূত্র, এই সূত্র ফেলে তোমাদের এখন গণিতটা করতে হবে, তাহলে কিন্তু তোমাদের মধ্যকটা নির্ণয় করা হয়ে যাবে। তো এভাবে কিন্তু মধ্যকটা নির্ণয় করতে হয়। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কিভাবে প্রসারক নির্ণয় করতে হয়। পরিসংখ্যানের প্রসারক কিন্তু 100% কোনো না কোনো বোর্ডে আসবে। তো প্রসারক কিভাবে নির্ণয় করতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো উপরে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ। তো এটার মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে প্রসারকটা কিভাবে নির্ণয় করতে হয়। তো ফার্স্ট অফ অল যে তথ্যগুলো রয়েছে, প্রসারক নির্ণয় করার তথ্যগুলো রয়েছে, তথ্যগুলো প্রথম অবস্থায় লিখতে হবে। তো এখানে আমি সময় লিখতেছি, সময়, শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, এবং এখানে আমি লিখতেছি গণসংখ্যা। তো তোমরা অবশ্যই মনে যেন থাকে যে প্রথমে হবে সময়, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। এখন সময়, শ্রেণীব্যাপ্তি, এই যে এগুলো উপরে দেওয়া রয়েছে, আমি এখানে লিখে নিচ্ছি। সাতচল্লিশ, 48 তো 53, 54, 59, 60, 65। এরপর গণসংখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো আমি গণসংখ্যাগুলো লিখে নিই। 3, 10, 18, 25, 8, 6 হয়ে গেল। আমি কিন্তু উদ্দীপক দেখে কিন্তু আমি এখানে লিখলাম। তো এরপর কি করতে হবে, এটা কিন্তু প্রসারক নির্ণয় করতে হবে। কিভাবে দেখো আমি তোমাদের একটু বলি। প্রসারক লেখার কিন্তু সূত্র রয়েছে, আমি সূত্রটা তোমাদের আগে দেখাই। সূত্রটা কি? সূত্র হচ্ছে এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা হচ্ছে প্রসারকের সূত্র। তো এখন সূত্র অনুযায়ী আমরা যে মানগুলো রয়েছে, মানগুলো এখন বের করে নেব। মানগুলো কীভাবে বের করতে হয় দেখো। এখন এখানে গণসংখ্যা তোমাদের দেখতে হবে যে সবচেয়ে গণসংখ্যা কোথায় বেশি আছে। এখানে তোমাদের দেখতে হবে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে। 3 ছোট, 10 ছোট, 18 ছোট, 25 কিন্তু বড়, 8 ছোট, 6 ছোট। সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ 25টা কিন্তু সবচেয়ে বড়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে, এখানে কিন্তু সবচেয়ে বেশি আছে। তোমরা কিন্তু দাগ দিবা না, আমি জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর ক্ষেত্রে। এখানে কিন্তু সবচেয়ে বেশি গণসংখ্যা রয়েছে। গণসংখ্যার প্রথমে যে সংখ্যাটা থাকবে, এই যে সংখ্যা, এটা হচ্ছে এল এর মান। এল এর মান হচ্ছে 48। এখন বিষয়টা হচ্ছে যে এখন আমাদের বের করতে হবে F1 এর মান। এখন F1 এর মান বের করার যে নিয়ম, সেটা তোমাদের একটু পরিষ্কার করে দিই। এই সাইডে তোমরা যদি একটু লক্ষ্য করো, এই সাইডে দেখো,
F1 এর মানটা কীভাবে বের করতে হয় দেখো, এখানে রয়েছে 25, তো আমি এখানে 25 দিলাম। এটা জাস্ট রাফ তোমাদের বোঝানোর ক্ষেত্রে। মাইনাস এই 25-এর উপরে কত রয়েছে, 18 রয়েছে, তাহলে এখানে 18 দিলাম। দেওয়ার পর 25 থেকে 18 বাদ দিলে থাকে কত, তোমরা হিসেব করে দেখবে 7 থাকে। এখানে F1 এর মান, অর্থাৎ এই যে F1 এর মান কিন্তু এভাবে বের করতে হবে। তোমাদের যে মধ্যকে সবচেয়ে বেশি সংখ্যা থাকবে, এই সংখ্যার উপরে যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে বাদ দিতে হবে। 25 থেকে যদি আমি 18 বাদ দিই থাকে 7, তাহলে হচ্ছে F1 এর মান হচ্ছে 7। এখন F2 এর মান কীভাবে বের করতে হবে দেখো, F2 এর মান আমি কীভাবে বের করতেছি, তাহলে এখানে দেব 25 মাইনাস নিচে যেটা আছে 8 আছে, 8 সমান সমান, তাহলে এখন কত হচ্ছে, এখন যদি 25 থেকে 8 বাদ দিই তাহলে থাকতেছে F2 সমান সমান হচ্ছে, তোমরা যদি হিসাব করো তাহলে পাবা 17। তো তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের পরিষ্কার করে দিই, এল এর মানটা তোমরা কোথা থেকে বের করবা। তোমরা দেখবা যে গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি, এর বরাবর প্রথম যে সংখ্যা থাকবে এটা হচ্ছে এল এর মান। এবং F1 এর মানটা কীভাবে বের করবে, তোমাদের F1 এর মান এই গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা আছে সেটার উপরে যে সংখ্যা থাকবে এর সঙ্গে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত বেরোচ্ছে, এখানে 7 বেরোচ্ছে। এবং F2 বের করার জন্য, অর্থাৎ এই F2 বের করার জন্য 25 থেকে 8 বাদ দিলে থাকে 17। তাহলে আমি এখানে 2 বের করে দিলাম। আর এইচের মান হচ্ছে কত, 30 থেকে 35 হচ্ছে 6। এইচের মান হচ্ছে 6, শ্রেণী ব্যাপ্তি 6 দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি গণিতটা করি, এখানে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, এল এর মান দেওয়া আছে 48, আমি এখানে 48 দিয়ে দিলাম। এর প্লাস F1 এর মান দেওয়া আছে 7, আমি 7 দিয়ে দিলাম। এরপর আবার F1 এর মান দেওয়া আছে 7 দিলাম। এরপর প্লাস F2 এর মান কত দেওয়া আছে 17 দিলাম ইন্টু 6। এরপর দেখো 48 প্লাস 7 আর 8 কত হচ্ছে, 7 আর 24 ডিভাইডেড বাই 7, 7 7 14, 7 আর 7 14 আর 1 24 ইন্টু 6। তাহলে এখন দেখো এই 6 আর 7-এ যদি আমি এখন গুণ করি, আমি তোমাদের দেখাই। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই 6 আর 7-এ যোগ করলে কত হচ্ছে দেখো, 6 গুণ 7, তাহলে হচ্ছে 42। তাহলে আমি এখানে আবারও লিখব, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, 48 প্লাস 6 আর 7-এ যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 42 ডিভাইডেড বাই 24। তাহলে এখন 42-কে আমি যদি এখন ভাগ করি 24 দিয়ে, তাহলে হচ্ছে 1.5। তাহলে এখন কি করব, এখানে দেখো ইকুয়াল 48 প্লাস 1.75, তাহলে হচ্ছে 49.75। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, টোটালি আমি তোমাদের দেখালাম এবং যতটুকু আমি বোঝার চেষ্টা করছি আমি কিন্তু বুঝিয়ে দিলাম। তারপরও সর্বশেষ আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই। দেখো তোমাদের যে প্রচুরকের সূত্র এল এর মানটা তোমাদের প্রথম অবস্থায় বের করতে হবে। তোমরা দেখবা যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কোনটা কোথায় রয়েছে, যেহেতু এখানে 25টা সবচেয়ে বড়, সেক্ষেত্রে এর প্রথম যে সংখ্যা থাকবে শ্রেণীব্যাপ্তি সেটা হচ্ছে এল এর মান। আর F1 এর মান বের করার জন্য তোমাদের যে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে তার উপরের সংখ্যাকে তোমাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলাম, বিয়োগ করার পর এখানে 7 পেলাম। এবং F2 এর মান বের করার জন্য গণসংখ্যার নিচে যে সংখ্যা থাকবে এটা দ্বারা বিয়োগ করলে পাচ্ছি 17 দিয়ে দিলাম। আর শ্রেণীর ব্যাপ্তি কত করে বৃদ্ধি পেয়েছে, 6 করে পেয়েছে, এই আমি এখানে 6 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু এখানে গণিতটা সমাধান করলাম। তো এভাবে কিন্তু তোমরা পরীক্ষা খাতায় প্রচুরক নির্ণয় করতে পারবে এবং যে ধরনের প্রচুরক আসে না কেন তোমরা কিন্তু খুব সহজে সমাধানটা করতে পারবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমি তোমাদের দেখাবো যে গ্রাফের মাধ্যমে কিভাবে আয়ত অঙ্কন করতে হয় এবং কিভাবে কি করতে হয়, টোটালি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। একটা ভিডিও দেখলে আয়ত অঙ্কন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো টেনশন থাকবে না। পরীক্ষার প্রশ্ন আসা মাত্র তোমরা কিন্তু আয়ত অঙ্কন পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো আয়ত অঙ্কন সমাধানটা কিভাবে করতে হয় আমি টোটালি তোমাদের পরিষ্কার করে দেবো। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে লিখতে হবে কি, শ্রেণী ব্যাপ্তি। যেহেতু এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া রয়েছে, আমি এখানে শ্রেণী ব্যাপ্তিটা লিখে নিচ্ছি, শ্রেণী ব্যাপ্তি। এরপর যেহেতু আমরা আয়ত অঙ্কন করব সেক্ষেত্রে এখানে আমাদের লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন।
শ্রেণীব্যাপ্তি। এরপর এখানে তোমাদের লিখতে হবে গণসংখ্যা। গণসংখ্যা হয়ে গেল। এখন এই যে শ্রেণীব্যাপ্তি যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের এখন এখানে তুলতে হবে। তো আমি এখানে তুলতেছি, দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, টোটাল তোমরা বুঝতে পারবে। 31, 40, 41, 50, 51, 60, 61, 70, 71, 80, 81, 90। আমি কিন্তু এখানে কি করলাম, শ্রেণীব্যাপ্তিটা তুলে নিলাম। এরপর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা তোমাদের কীভাবে বের করতে হবে দেখো। তো বিষয়টা হচ্ছে যে এখানে 40 রয়েছে এবং এখানে 31 রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা তোমরা কীভাবে বের করবে দেখো। এই 40কে আমরা 0.5 আমরা বৃদ্ধি করে দেব, এখান থেকে আমরা 31 থেকে আমরা 0.5 আমরা কিন্তু কমিয়ে দেবো। সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে দেখো, এখানে 31 রয়েছে, 31-এর জায়গাতে আমরা 30.5 দেব, তারপর এখানে 40.5 দিয়ে দিলাম। অর্থাৎ 31-এর থেকে কিন্তু এই একটা পয়েন্ট আমরা কিন্তু অর্ধেক করলাম, 0.5 40কে দিলাম আর 30.5 কিন্তু আমরা এখানে লিখলাম। এখানে একটু লক্ষ্য করো, 31কে আমরা কিন্তু কী করলাম 30.5 দিলাম আর 40-এর সঙ্গে কিন্তু 5 আমরা যোগ করে দিলাম। এরপর কি করতে হবে দেখো, এখন দেখো এখানে রয়েছে 41, তাহলে এখানে 40.5 থেকে এখানে 50.5, এখানে রয়েছে 50, তাহলে এখানে রয়েছে 51, তাহলে এখানে 50.5 থেকে 60.5, এখানে রয়েছে 61, এখানে 60.5 থেকে 70.5, এখানে 71 রয়েছে, তাহলে এখানে 70.5 থেকে এখানে 80.5, এখানে দেখো 81 রয়েছে এখানে, তাহলে এখানে কি হবে 80.5 থেকে এখানে 90.5। আর এখন যে গণসংখ্যাটা রয়েছে গণসংখ্যাটা আমরা এখানে তুলে নেব 6, 8, 13, 10, 8, 5। তো এখানে তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম আমি। এই 31-এর যে 1 রয়েছে এই 1টাকে আমরা ভেঙে নিলাম 0.5 দিয়ে, তাহলে 30.5, আর যে 5টা থাকলো সেটা আবার 40 সঙ্গে অ্যাড করে 40.5 কিন্তু করে দিলাম। আমাদের কিন্তু এখানে কাজ বর্তমানে শেষ। আর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে কি লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন এই যে গ্রাফ, এই গ্রাফ এখন আমাদের আঁকতে হবে। এখন তোমাদের কি করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রথম অবস্থায় এদিকে একটা টান দিয়ে নেব, এদিকে একটা টান দিয়ে নিলাম, তারপর এইদিকে একটা টান দিয়ে নেব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু এইদিকে একটা টান দিয়ে নিলাম। এরপর বিষয়টা হচ্ছে যে উপর দিকে সবসময় ওয়াই হবে এবং নিচে এই যে এখানে এক্স হবে এবং এখানে ও হবে। আর এই যে ঘরটা রয়েছে এই ঘরটা কি ভাঙা চিহ্ন বা কাটা চিহ্ন, জাস্ট এতটুকুই। এরপর তোমাদের কি করতে হবে, এখন বর্তমানে যে এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি যেটা রয়েছে এটা এখন তোমাদের এখানে লিখতে হবে। তো তোমাদের অবশ্যই মাথায় থাকতে হবে, আমি জাস্ট তোমাদের এখানে বোঝানোর ক্ষেত্রে বা সহজভাবে লেখার জন্য তোমরা যে এই যে এক্স দেখতে পাচ্ছ এই এক্স বরাবর তোমাদের কী হবে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি যেগুলো রয়েছে এগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে এখানে দেখো 30.5, এখানে আমি লিখতেছি 30.5 লিখতেছি, দেখো 30.5। এরপর রয়েছে 40.5, এরপর রয়েছে 50.5, এরপর রয়েছে 60.5, এরপর রয়েছে 70.5, এরপর রয়েছে 80.5, এরপর রয়েছে 90.5। তো এই সাইডগুলো হবে না, শুধুমাত্র প্রথম যখন তোমরা লিখবা তখন হবে 30, এই যেখানে আমি লিখেছি 30, এরপর 40, এরপর তোমাদের 50, 60, এই সাইডে হবে না, শুধুমাত্র এই সাইডে হবে 50, 60, 70, 80, 90 হয়ে গেল। তো এখন তোমরা একটু লক্ষ্য করো আমি কিভাবে আয়ত অঙ্কনটা করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। দেখো 30 থেকে 40 কত রয়েছে, এখানে দেখো 30 থেকে 40 রয়েছে 6, তো আমি এখান থেকে 1 2 3 4 5 6 আমি এখানে 6 এর এখানে ফোঁটা দিলাম।
এরপর 40 ঘরে দেখো 40 থেকে 50 রয়েছে 8, এখানে দেখো 40 থেকে 50 8 আমি দিচ্ছি দেখো 1 2 3 4 5 6 7 8 8 ঘরে আমি ফোঁটা দিয়ে দিলাম। এরপর দেখো 50 ঘরে কত রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 50 ঘরে 13 রয়েছে, আমি এখানে 13 দিচ্ছি। এখন দেখো 50 ঘরে কত রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 50 ঘরে 13 রয়েছে, তাহলে আমি এখন 13 দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আমি এখানে 13 ঘরে ফোঁটা দিয়ে দিলাম। এরপর 60 ঘরে দেখো 60 ঘরে রয়েছে 10, তো আমি এখানে 10 দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10, আমি এখানে 10 ঘরে দিয়ে দিলাম। এরপর 70 ঘরে দেখো 70 ঘরে রয়েছে 8, তো 8 আমি এখন দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8, এই 8 ঘরে আমি দিয়ে দিলাম। এরপর দেখো 80 থেকে 90 ঘরে রয়েছে 5, এখানে দেখো 1 2 3 4 5, আমি এখানে 5 দিয়ে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন তোমরা কিভাবে আঁকাবা সেটা এখন মুখ্য বিষয়। এখন তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে, কারণ স্কেল ব্যবহার করলে লাইনগুলো বেঁকা হয় না। তোমরা সুন্দরভাবে স্কেলটা ব্যবহার করবা। দেখো কিভাবে আমি অঙ্কন করতেছি। প্রথম অবস্থায় তোমরা এই বৃত্ত অনুযায়ী যেটা আমরা ফোঁটা দিয়েছি এই ফোঁটা পর্যন্ত সবগুলো তোমরা আগে প্রথম অবস্থায় দাগিয়ে নেবা, মানে টেনে নেবা। এভাবে সুন্দরভাবে রুল দিয়ে টেনে নেবা। এই যে আমি এখানে রুল দিয়ে টেনে টেনে নিচ্ছি। এভাবে তোমরা সুন্দরভাবে রুল দিয়ে টেনে টেনে নিবা। এই যে এভাবে টেনে টেনে নিবা। আমি টেনে নিচ্ছি, প্রথমে টেনে নেব, তারপর আমরা কাজ করব। এই যে আমি এখান থেকে সুন্দরভাবে এগুলো টেনে নিলাম। নেওয়ার পর এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদের এগুলো আয়ত লিখতে হবে, সেক্ষেত্রে এখন দেখো এখন তোমাদের কি করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ 6, যেহেতু এখানে 6 রয়েছে 6 বরাবর তোমাদের এটা টেনে দিতে হবে। আমি এখানে সুন্দরভাবে টেনে দিলাম। এরপর রয়েছে 8, এই 8 থেকে আমি এই পর্যন্ত এটা সুন্দরভাবে টেনে দেব। এরপর রয়েছে 13, 13 ঘর থেকে আমি এটা কী করব, সুন্দরভাবে এই বরাবর আমি এটা টেনে দেব। টেনে দেওয়ার পর এতটুকু গ্যাপ রয়েছে, এই গ্যাপটুকু আমি এখান থেকে পূরণ করে দেব। এরপর রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো 10 রয়েছে, আমি এখান থেকে 10টা সুন্দরভাবে এখান থেকে দিয়ে দেব। এখান থেকে সুন্দরভাবে 10টা দিয়ে দিলাম। এরপর আমি এই গ্যাপটা সুন্দরভাবে এখান থেকে পূরণ করে দেব। এরপর রয়েছে 8, 8-এর ঘরটা আমি সুন্দরভাবে এখান থেকে কি করব, 8-এরটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে সুন্দরভাবে এখানে পূরণ করে দেব। যেহেতু এখন 5 রয়েছে, 5-এর ঘরটা আমি এখন সুন্দরভাবে এখান থেকে দাগিয়ে দেব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে বিষয়টা। দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা সুন্দরভাবে এখান থেকে পূরণ করে দিলাম। তাহলে আমাদের আয়ত লেখটা কিন্তু হয়ে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দরভাবে দেখতে পাচ্ছ। দেখো এখানে প্রথম অবস্থায় তোমাদের করার যে নিয়ম সেটা হচ্ছে যে এই 31টা রয়েছে, এই 31-এর 1 দিয়ে যদি তোমরা ভাগ করো সেক্ষেত্রে এখানে 0.5 বের হবে। 0.5 এখানে দেখো 30.5 এবং 40.5, মানে এই 5 যোগ করলে কিন্তু 1 হচ্ছে। সেক্ষেত্রে একটাকে ভেঙে আমরা 30.5 40.5 করছি। এখানে একটাকে ভেঙে 40.5 50.5 করছি, এভাবে করছি। আর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আয়ত অঙ্কন কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের সরাসরি দেখালাম। তো এভাবে কিন্তু তোমাদের আয়ত লেখো বা আয়ত অঙ্কনটা কিন্তু করতে পারো। আর অবশ্যই তোমরা যে পৃষ্ঠায় আয়ত লিখবে সেই পৃষ্ঠা অবশ্যই তোমরা এই পৃষ্ঠাতে কী করবা, শিক্ষকদের কাছে সাইন নেবা। সাইন নেওয়ার পর এটা তোমরা স্টপলার দিয়ে ওই পৃষ্ঠাতে তোমরা স্টপলার মেরে দেবা। ওই পৃষ্ঠাতে তোমাদের এটা স্টপলার দিয়ে আটকে দিতে হবে, কোনোভাবে যেন হারিয়ে না যায়। তো অবশ্যই এটা করতে পারো। আর তোমরা চাইলে এখানে তোমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা দাগ দিতে পারো, এভাবে দাগ দিতে পারো, এভাবে দাগ দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। এভাবে তোমরা লিখবা। তো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। আমাদের এইরকম একটা গ্রাফ পেপার থাকবে, গ্রাফ পেপার উপর কিন্তু বহুভুজটা অঙ্কন করতে হবে। তো কিভাবে কি করতে হবে টোটালি কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে টোটালি তোমরা কিন্তু বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটি করতে হবে আমি তোমাদের একটু বলে দেই। এখানে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ, দেখো উদ্দীপকটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন এখানে প্রথম অবস্থায় যে শ্রেণী ব্যাপ্তিটা রয়েছে, শ্রেণী ব্যাপ্তিটা তোমরা এখানে তুলে নিবা। তো আমি এখানে শ্রেণী ব্যাপ্তিটা তুলতেছি। এখানে দেখো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি এখন হচ্ছে 45 থেকে 49, 50 থেকে 54,
55 থেকে 59, 60 থেকে 64, 65, 65 থেকে 69, 70 থেকে 74। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো উদ্দীপকের যে শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমি এখানে তুলে নিলাম। এরপর এখানে তোমাদের হবে কি, এখানে হবে তোমাদের মধ্যমান, মধ্যবিন্দু, এরপর এখানে হবে তোমাদের গণসংখ্যা। তো তোমরা ভালো মতো দেখে নাও তোমাদের যে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কি প্রথমে শ্রেণী ব্যাপ্তি, এরপর মধ্যবিন্দু, এরপর গণসংখ্যা। এখন মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় দেখো, আমি টোটাল তোমাদের একটু পরিষ্কার করে দেই। এই যে তোমরা দুইটা সংখ্যা দেখতে পাচ্ছ, এই দুটো সংখ্যা তোমাদের প্রথম অবস্থায় যোগ করতে হবে। তো 45 প্লাস 49 হচ্ছে 94 ভাগ 2, তাহলে হচ্ছে 47। তাহলে এখানে তোমাদের বসবে 47। আবার এখানে দেখো 50 প্লাস 54, 104 ভাগ 2, তাহলে হচ্ছে 52। আবার এখানে দেখো 55 আছে, 55 প্লাস 60, 114 ভাগ 2, তাহলে হচ্ছে 57। আবার এখানে দেখো, এখানে রয়েছে 60 প্লাস 64 ভাগ 2, তাহলে হচ্ছে 62। আবার এখানে দেখো, এখানে রয়েছে 65 প্লাস 69 ভাগ 2, তাহলে হচ্ছে 67। এরপর দেখো 70 প্লাস 74, 144 ভাগ 2 হচ্ছে 72। তো এখানে আমি 72 দিয়ে দিলাম। তো কীভাবে মধ্যমান বের করতে হয় তোমরা দেখতে পেলে, এভাবে কিন্তু তোমাদের মধ্যমানটা বের করতে হবে। এখন গণসংখ্যা এখানে কী দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখান থেকে গণসংখ্যাটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে 22, 7, 5 হয়ে গেল। আমাদের কিন্তু মেন কাজটা এখন বর্তমানে হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে গ্রাফ, এই গ্রাফটা কিন্তু এখন আমাদের আঁকাতে হবে। তো গ্রাফ আঁকার যে নিয়ম, যেটা বহুভুজ, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কলম ব্যবহার করতেছি, তোমরা কিন্তু এখানে কাঠ পেন্সিল বা পেন্সিল তোমরা ব্যবহার করবে, রুল ব্যবহার করবে। তো এখন আমি প্রথম অবস্থায় এদিক দিয়ে একটা দাগ দিয়ে নেব। এখান থেকে আমি একটা দাগ দিয়ে নিলাম এই পর্যন্ত, এবং এই সাইডে আমি একটা দাগ দিয়ে নেব। এভাবে আমি একটা সুন্দরভাবে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর তো আমাদের যে গ্রাফ পেপার, সেখানে কিন্তু আমরা অলরেডি দাগ দিয়ে দিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের দিতে হবে এক্স, এখানে হবে ও, এবং উপরে হবে ওয়াই। আমরা দিয়ে দিলাম। নিচে হবে মধ্যবিন্দু, এখানে নিচে আমরা লিখব মধ্যবিন্দু, এবং এই সাইডে আমরা লিখব কি, গণসংখ্যা লিখলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখন দেখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা কত রয়েছে। সর্বোচ্চ গণসংখ্যা কত রয়েছে, আমাদের 22 রয়েছে। সেক্ষেত্রে আমরা এই যে প্রত্যেকটা ঘর রয়েছে, প্রত্যেকটা ঘরে আমরা 5 করে লিখব। এখানে 5, 10, 15, 20, 25। আমি এখানে 25 লিখলাম কেন, সর্বোচ্চ কিন্তু আমার এখানে গণসংখ্যা রয়েছে 22, এই জন্য কিন্তু আমি এখানে 25 লিখলাম। এখন বিষয়টা হচ্ছে যে তো আমরা এখানে এটা যখন লিখলাম, এটা কিন্তু আমাদের নিজে নিজে ধরে নিতে হবে, কারণ যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে, কত রয়েছে, 22, যেহেতু 25-এর মধ্যে 22 রয়েছে, সেক্ষেত্রে 25 পর্যন্ত দিলে হয়ে যাবে। এরপর যে মধ্যবিন্দুটা আমরা বের করলাম, এই যে মধ্যবিন্দু, এটা কিন্তু আমাদের এখন লিখতে হবে। তো প্রথম অবস্থায় কী করতে হবে, তোমাদের একটা ঘর কিন্তু বাদ দিতে হবে, দেওয়ার পর এখান থেকে তোমাদের লিখতে হবে। তো আমি এখানে লিখতেছি, দেখো 47
তারপর রয়েছে 52, 57, তারপর 62, তারপর রয়েছে 67, এরপর রয়েছে 72 হয়ে গেল। আমার কিন্তু এখানে মধ্যবিন্দুগুলো লেখা হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে দেখো 47, এই 52 থেকে কত কম হয়েছে 47, বা 47 থেকে 52 হতে কত লাগবে, 5 লাগবে। সেক্ষেত্রে 47 যেহেতু 5 করে এখানে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে এখন কি করতে হবে, 47 থেকে আরও 5 বাদ দিলে কত থাকে আমি তোমাদের একটু বলি। তোমাদের এই তোমরা প্রথম অবস্থায় দাগটা দিয়ে নেবা, এই দাগটা প্রথম অবস্থায় দিয়ে নেবা, দেওয়ার পর উপরে হবে তোমাদের কি, উপরে হবে ওয়াই এবং নিচে হবে এক্স। এরপর তোমাদের এই মাঝখানে হবে ও, মাঝখানে ও দিয়ে দিবা। দেওয়ার পর তোমাদের এখন কী করতে হবে, এখানে হবে গণসংখ্যা আর নিচে হবে মধ্যবিন্দু। এখন তোমাদের এই ঘরটা বাদ দিয়ে উপর থেকে তোমাদের যেহেতু সবচেয়ে বড় সংখ্যা রয়েছে, দেখো তোমাদের যে গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যা রয়েছে 22, তাহলে 22 দেখো 5, 10, 15, 20, 25, 20-এর মধ্যে কিন্তু 22 নাই, 25-এর মধ্যে 22 রয়েছে, সেক্ষেত্রে 25 মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এই ঘরটা কিন্তু বাদ যাবে, এখান থেকে একটা দুটা 3 নম্বর ঘর থেকে কিন্তু আমাদের মধ্যক মান লিখতে হবে। যেমন 47, এখান থেকে 47, 52, 57, 62, 67 এবং 72 আমি কিন্তু লিখছি। এরপর এই 47 থেকে কিন্তু যদি আমি 5 বাদ দিই তাহলে কত থাকে, 42টা তোমাদের এখানে দিতে হবে। এরপর দেখতে হবে যে তোমাদের এখান থেকে এখন তোমাদের এই 47 ঘরের গণসংখ্যা কত আছে, 1, আমি কিন্তু এখানে প্রথম একটা ফোঁটা দিয়েছি। এরপর রয়েছে 3, আমি কিন্তু 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3 দিয়েছি। এরপর রয়েছে 11, আমি কিন্তু এখানে 11 গণে এখানে ফোঁটা দিয়েছি। এরপর রয়েছে 22, আমি কিন্তু এখান থেকে অর্থাৎ যেহেতু 62-র ঘরে রয়েছে 22, সেক্ষেত্রে কিন্তু আমি 62-র ঘরে কিন্তু আমি 22 দিয়েছি। এরপর 67-র ঘরে 5 রয়েছে, এখানে 67-র ঘরে 5 দিয়েছি এবং 72-এর ঘরে রয়েছে 5, 67 ঘরে যেহেতু 7 রয়েছে, আমি 67 ঘরে 7 দিয়েছি এবং 72-এর ঘরে রয়েছে 5 এবং 72-এর ঘরে 5 দিয়েছি। দেওয়ার পর এখান থেকে এখানে দিয়েছি, এখান থেকে এই চিহ্ন, এখান থেকে এই চিহ্ন, এখান থেকে সরাসরি উপরে, এখান থেকে এখানে, এখান থেকে ফোঁটা অনুযায়ী তোমরা আঁকিয়ে দেবা, তাহলে তোমাদের বহুভুজ অঙ্কনটা হয়ে যাবে। তো এভাবে কিন্তু অঙ্কনটা করতে হয়। তো যদি বুঝতে পারো অবশ্যই ভালো, আর যদি না বুঝতে পারো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আর নিচে তোমাদের কিন্তু এটা লিখতে হবে, তোমরা এখানে একটু দেখে নাও, এটা তোমরা লিখবা। লেখার পর তোমাদের কী করতে হবে, যে পৃষ্ঠায় তোমরা বহুভুজ অঙ্কন করছো বা যে পৃষ্ঠায় তোমরা বহুভুজ করছো, এখানে কিন্তু তোমাদের অবশ্যই এটা স্টপলার দিয়ে, এখানে কিন্তু তোমাদের এই খাতার মধ্যে এই পৃষ্ঠার মধ্যে স্টপলার দিয়ে কিন্তু মেরে দিতে হবে। তাছাড়া কিন্তু হবে না, অবশ্যই তোমরা এখানে একটা স্টপলার দিয়ে মেরে দেবা। তাছাড়া কিন্তু এটা হারিয়ে গেলে কিন্তু এর নম্বরটা তোমরা পাবা না, অবশ্যই স্টপলার দিয়ে মেরে দেবা। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। সামনে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যেহেতু গণিতের একটি অধ্যায় রয়েছে পরিসংখ্যান, এই পরিসংখ্যান থেকে বাধ্যতামূলক তোমাদের একটা সৃজনশীল প্রশ্নোত্তর পরীক্ষা খাতায় লিখতে হবে এবং যেহেতু তোমাদের পরিসংখ্যান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, সেই সৃজনশীল প্রশ্নের মধ্যে অজীব অঙ্কন আসতে পারে। তো অজীব অঙ্কন যদি আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে সমাধান করবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে। তো ইতিপূর্বে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রসারক একই সঙ্গে আয়ত আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এখানে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ, দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া রয়েছে এবং গণসংখ্যা দেওয়া রয়েছে। এখন আমরা এখানে টোটালি কিভাবে করতেছি, অজীব অঙ্কনটা কিভাবে করতেছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা টোটালি বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল এখানে তোমাদের যেটা লিখতে হবে, যে তথ্যটা দিতে হবে, এখানে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। এরপর তোমাদের এখানে দিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীর ব্যাপ্তি, অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর তোমাদের দিতে হবে গণসংখ্যা, এরপর তোমাদের এখানে দিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা,
তো এখানে তোমরা অবশ্যই অজীব অঙ্কন যখন করতে হবে তখন তোমাদের যে তথ্যগুলো দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি টোটালি কিন্তু এখানে লিখে দিয়েছি। প্রথমে দিতে হবে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। তো যেহেতু শ্রেণীব্যাপ্তি এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো আমি এখানে তুলে নেব 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60 এবং এখানে রয়েছে 61 থেকে 65, 61 থেকে 65 এবং এখানে 66 থেকে 70, 66 থেকে 70। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি টোটালি কিন্তু এখানে শ্রেণীব্যাপ্তিগুলো তুলে নিলাম। এরপর তোমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তোমাদের বের করতে হবে। কিভাবে বের করবে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 41, এই 41কে আমি এখানে কীভাবে অবিচ্ছিন্ন করতেছি দেখো, এই 41 এখানে যদি আমি 40.5 দেই সেক্ষেত্রে এখানে হবে 45 পয়েন্ট, এখানে হবে 45.5। তো আমি এই যে 41 এককে আমি কিন্তু অর্ধেক করলাম, অর্ধেক করার কারণে এখানে 40.5 হলো এবং 45.5 এবং এখানে 46 রয়েছে, সেক্ষেত্রে এখানে দেখো 45.5 এবং 50.5 এভাবে কিন্তু তোমাদের অবিচ্ছিন্ন করতে হবে। একই সঙ্গে এখানে দেখো এখানে 51 রয়েছে, সেক্ষেত্রে এখানে হবে 50.5 এবং 55.5। একই সঙ্গে এখানে 55.5 এবং এখানে 60.5। একই সঙ্গে এখানে দেখো 60.5 এবং এখানে 65.5 এবং এখানে 65.5 এবং এখানে হচ্ছে 70.5। কীভাবে ভাঙতে হয় সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের এটা কিন্তু মানতে হবে যে 41 রয়েছে, 41 এখানে 40 পয়েন্টের কাছে কিন্তু 5 দিয়ে দিলাম আমি, আর 5 থাকলেও এটা কিন্তু 45.5-এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর এই যে গণসংখ্যা রয়েছে, গণসংখ্যাটা এখন তুলে নেব 4, 6, 12, 20, 15, 3। এখন ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়, 4 রয়েছে, সরাসরি 4 চলে যাবে। এই 4 আর 6 কত হচ্ছে 10, 10 দিলাম, 10 আর 12 কত হচ্ছে 22, 22 আর 20 কত হচ্ছে 42, 42 আর 15 কত হচ্ছে তোমাদের যোগ করতে হবে। আমি একটু যোগ করে নিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 42 যোগ 15 তাহলে হচ্ছে 57, 57 3 হচ্ছে টোটাল 60। তাহলে টোটাল কিন্তু আমরা এখানে সব কিছু বের করলাম। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা অজীব চিহ্নটা অঙ্কন করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটালি কিন্তু আমরা এখানে সব কিছু লিখে রেখেছি। এখন এই মোতাবেক আমাদের কি করতে হবে, এখন অজীব অঙ্কনটা করতে হবে। তো অঙ্কন করার পূর্বে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা একটু লক্ষ্য রাখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের কি করতে হবে। তো প্রথম অবস্থায় আমি কিন্তু একটা টান দিয়ে নেব উপর, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘর বাদ দিয়ে আমি কিন্তু এখানে একটা টান দিয়ে নিলাম, এখান থেকে সুন্দরভাবে একটা টান দিয়ে নিলাম। এরপর নিচ দিকে তোমাদের একটা টান দিয়ে নিতে হবে, তো আমি নিচ দিকে একটা টান দিয়ে নিলাম, এভাবে সুন্দরভাবে একটা টান দিয়ে নিলাম। নেওয়ার পর এখন তোমাদের লক্ষ্য রাখতে হবে উপর দিকে যেটা, এখানে কিন্তু তোমাদের ওয়াই হবে, আর এখানে হবে তোমাদের ও, আর এই দিকে হবে তোমাদের এক্স। আর এই যে ঘরটা রয়েছে এটা হচ্ছে কাটা চিহ্ন বাদ, এটা কিন্তু বাদ যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে নিচে তোমাদের কি হবে, শ্রেণী ঊর্ধ্বসীমা। এখানে দেখো শ্রেণী ঊর্ধ্বসীমা, আর এইদিকে তোমাদের হবে কি ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের গণসংখ্যা কয়টা রয়েছে, গণসংখ্যা কত, তাহলে এখানে যদি তোমরা একটু হিসাব করো তাহলে বুঝতে পারবে। দেখো 6 আর 10, 10 আর 20 হচ্ছে 30, 30 আর 30 যদি হয় 30 দুগুণে 60 হচ্ছে, এখানে গণসংখ্যা 60 রয়েছে। সেক্ষেত্রে এখন দেখো তোমাদের কি করতে হবে, 5
10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। এভাবে তোমাদের কিন্তু লিখতে হবে। যেহেতু আমাদের এখানে গণসংখ্যা 60 রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে 60 কিন্তু লিখলাম। এরপর নিচের দিকে তোমাদের কি লিখতে হবে দেখো, এই যে অবিচ্ছিন্ন শ্রেণী, যে শ্রেণীব্যাপ্তি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখন লিখতে হবে। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। প্রথমে রয়েছে 40.5, একটা ঘর কিন্তু বাদ দিতে হবে, এখান থেকে লিখতে হবে। এখানে দেখো 40.5, এরপর রয়েছে 45.5, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর রয়েছে 50.5, এরপর রয়েছে 55.5, তারপর 60.5, এরপর 65, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর 65.5, এরপর 70.5। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিছু লিখে নিলাম, এভাবে কিন্তু লিখে নিলাম। কি কোথা থেকে লিখলাম? অবিচ্ছিন্ন যেটা, সেটা কিন্তু আমি এই সাইডে লিখলাম। আর এটা গণসংখ্যাটা আমি এখানে 5 ধরে সব, যেহেতু এখানে একটা করে ঘর 5 করে রয়েছে, 5 করে আমি ধরলাম। এখন কি করতে হবে? এখানে দেখো 40 থেকে 50-এর ঘরে কত রয়েছে? 4 রয়েছে। তাহলে এখন কি করতে হবে? এই যে 40 থেকে 45 ঘর, 1 2 3 4, এখানে আমি একটা গোল দিব। এরপর রয়েছে দেখো 50-এর ঘরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কত রয়েছে? 10 রয়েছে। এই যে এখানে 45 থেকে 50-এর ঘরে রয়েছে কত? 45 থেকে 50-এর ঘরে রয়েছে 10। তাহলে এখন 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে দিলাম। এরপর 50 থেকে 55 ঘরে কত রয়েছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ 22। তাহলে 50 থেকে 55 ঘরে রয়েছে 22। তাহলে এখন দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এখানে দিয়ে দিলাম। এরপর রয়েছে কত? 55। 55 থেকে 60-এর ঘর রয়েছে 42। তাহলে হচ্ছে এখানে দেখো 42 যদি হয়, সেক্ষেত্রে এই 40-এর ঘর, এখানে তোমরা দেখতে পাচ্ছ 40-এর ঘর, তাহলে 41 42, এটা হচ্ছে 42। এরপর তোমরা এখানে যদি একটু লক্ষ্য করো, তাহলে 60-এর ঘরে দেখো, এখানে 60 থেকে 65 ঘরে রয়েছে কত? 57 রয়েছে। তাহলে 57 যদি হয়, তাহলে এখানে 50, 50-এর ঘরে এটা 55, 56, 57, এখানে 57 হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো 65 থেকে 70 ঘর হচ্ছে 70। এই 65 থেকে 70 এখানে হচ্ছে টোটাল 60। তাহলে 60-এর ঘর হচ্ছে কোনটা? এইটা হচ্ছে 60-এর ঘর, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে এখন কিভাবে অজীব অঙ্কনটা করব? এখান থেকে এখানে একটা টান দেব, এখান থেকে এখানে একটা টান দেব, এখান থেকে সরাসরি এখানে একটা টান দেব, এখান থেকে সরাসরি এখানে একটা টান দেব, এখান থেকে সরাসরি এখানে একটা টান দেব, এখান থেকে এখানে একটা টান দেব। তাহলে আমাদের কিন্তু অজীব অঙ্কনটা হয়ে গেল। তো এভাবে কিন্তু তোমাদের অজীব অঙ্কনটা করতে হবে, কারণ এটাই হচ্ছে নিয়ম। এভাবে কিন্তু তোমাদের অজীব অঙ্কনটা করতে হবে। তো আমি যতটুকু সম্ভব, যতটুকু বোঝানোর, ততটুকু আমি তোমাদের বুঝিয়েছি। এখন তোমরা কতটুকু বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো, বারবার ভিডিওটা দেখো, তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর নিচে কী লিখতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের গাইডটা ফলো করলেও তোমরা বুঝতে পারবে।